এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। কথাটা যেন তীরের মতো বিঁধল সোহার বুকে। প্রথম নয়, কথাটা আগে অনেকবার শুনেছে সোহা, ততবারই বুকে অসম্ভব যন্ত্রণা অনুভব করে। আদ্রের মুখটা ভেসে উঠে চোখের পাতায়, তবে সোহা যে কিছু বলতে পারে না, তার যে সে পথ নেই। মনে পড়লো কিছুদিন আগেও রাফিন তার আর বিয়ের কথা উঠায়। সোহা সাহস সঞ্চয় করে রেগানকে বলল, এরপর আমি এই বিয়ে করব না, আমি অন্য একজনকে ভালোবাসি, সে ঠিক আমায় নিতে আসবে। नाम बोलो उस लड़के का, अभी जाकर ख़त्म करके आता हूँ। सुन लड़की, मेरे भाई ने जब एक बार बोला वो तुझे पसंद करती है तो अब तू उससे ही शादी करेगी। আর ভুলেও সোহা আদ্রের কথা উঠায়নি। এই বাড়িতে চায় না সে তার জন্য তার প্রিন্সের কিছু হোক, তবে সে মন থেকে চায় আবার তার প্রিন্সকে পেতে। মনকে শক্ত করলো সোহা, অপেক্ষা করবে সে রাফিনের সাথে তার বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত। যদি তখনও আদ্রের দেখা না মিলে, সেই মুহূর্তে নিজেকে শেষ করবে সোহা। তবুও আদ্র ছাড়া আর কারোর নামে কবুল করবে না। क्या हो गया? বাহুতে হালকা ধাক্কায় ঘোর কাটলো সোহার, তাকালো আশতিয়ার দিকে। কিছু না ভাবিজি। जाओ कमरे में जाओ, रेगन साहब के सामने पानी की जरूरत नहीं है। সোহা সায় জানি হাঁটা ধরলো। এমনিতেই ওই লোকটার সামনে পড়তে চায় না সে, পড়লেই তো কোনো না কোনো বিপদ। রুমে গিয়ে দরজা আটকে লাইট অফ করে শুয়ে পড়লো সে। বেশি উঠল সে 7 মাস আগের কথা। দিনটি ছিল সোহার এসএসসির শেষ দিন। অনেক বায়না করেছিল সোহা, আজ মায়ের কাছে নিতেই হবে। আদ্র তাকে কোনো রকম বুঝিয়ে গাড়িতে উঠিয়ে বসালো। একটু ঘোরাঘুরি করবে এই চিন্তায় গাড়ি চলতেও শুরু করেছিল। সোহাও তার পাগলামি কথা বলছে আর আদ্র তা মন দিয়ে শুনছে আর উত্তর দিচ্ছে। হঠাৎ তড়িৎ বেগে একটা বড় ট্রাক এসে ছিন্ন ভিন্ন করে দিল তাদের। সোহা দেখেই গেল আদ্রের মাথা থেকে গড়গড় করে রক্ত ঝরছে। তবুও সে বাম হাত দিয়ে সোহার হাত ধরতে চাইল, তবে পারল না। তার আগেই যে আখি যুগল বন্ধ করে ফেললো আদ্র, সাথে সাথে সোহাকে কেউ একজন টেনে হিঁচড়ে বের করল। চেঁচালো সে, প্রিন্স প্রিন্স করে অনেক চেঁচালো, কিন্তু আফসোস না, আদ্র চোখ খুলল না। না তাকে টানতে থাকা লোকটা একটু দয়া দেখালো। ওই অবস্থায় জ্ঞান হারলো সোহাও। এরপর যখন চোখ খুললো তখন সে হসপিটালের বেডে। পাশেই ছিল এই রাফিন, রেগান আর আশতিয়া। উঠে বসলো সোহা। সবাই মনে পড়লো তার অতীত, চাচা চাচি, মামুনি, বাবাই, সবাইকে। এই কয়দিনে করা পাগলামিগুলো মনে পড়লো আদ্রের কেয়ারগুলো, তার মুখটা, নির্মল চাহনি, সব 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 মনে পড়লো তার। ডাকলো আদ্রকে। আদ্র স্যার, আদ্র স্যার, আদ্র স্যার কোথায়? আমি তার কাছে যাব। আদ্র স্যার। তবে সেদিন আদ্র আসেনি, বুকে টেনে নেয়নি তার পুতুলকে। শুধু তাই নয়, এই 7 মাসে মেলেনি তার দেখা। অনেক চেষ্টা করেছে, টিভির কোনো চ্যানেলেও আদ্রের নতুন কোনো গান রিলিজ হয়নি। ভয় পেল সোহা, তবে কি তার প্রিন্স আর ডানা? কি সব ভাবছে সে? এমনটা কখনো হবে না। সে তাকে কথা দিয়েছিল হারিয়ে গেলে খুঁজবে সে। ওই দিন হসপিটাল থেকেই এই 3 জনকে চেনে সোহা। ভাষাটা প্রথম বোধগম্য হতো না সোহার, তবে ধীরে ধীরে তা বুঝতে শিখল সোহা। তবে তার মনে একটা প্রশ্ন বারবারই ঘুরপাক খায়। এরা কেন আমার পরিচয় নিয়ে কোনো কথা বলেনি? রাফিনের সাথে বিয়ে দেবে বলে, কিন্তু তাও তো একবার জানতে চাওয়ার কথা। বিহান আর রুষার বিয়ে সম্পূর্ণ হলো সোহার চলে যাওয়ার পর। নির্জনেরই প্যালেসে সুখ নেই। সোহা যে একা যায়নি, এ বাড়ির সবার চোখের মনি আদ্রের আনন্দ কেড়ে নিয়ে গেছে। এইসব চিন্তা করে খুবই সামান্যভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। লোকজন একদম কম, প্রেস মিডিয়া জানলে হুড়মুড়ি আসবে, তাই কেরিয়ার সাইডের কাউকে জানানো হয়নি। সারা বিয়েতে আদ্র একটা চেয়ারে বসেছিল। বিদায়ের সময় রুষা যখন তাকে জড়িয়ে ধরে কাঁদছিল, তখন শুধু একটা কথাই বলেছিল, বোকা মেয়ে, এইখান থেকে এইখানে দিনে বেলা করে 10 বার আসতে পারবি হেঁটে হেঁটে। আর কাঁদিস না, বিয়ান তোকে সর্বোচ্চ সুখ দেবে। আর টুকটাক
হু হা ছাড়া তেমন কোনো কথা বলেনি আজর। কেটে গেল আরো 4-5 দিন। রুষা আর বিহান গতকালই এ বাড়িতে এসেছে। খাওয়া দাওয়ার সময় টেনে টুনে আদ্রকে ডাইনিং টেবিলে নিয়ে এসেছে। আরিফা নীরবে চোখের জল ফেলেছে। কি থেকে কি হয়ে গেল তার ছেলেটা? সবারই মন বিষণ্ণ। এই অবস্থায় বিহান বলে উঠল, আদ্র 1 সপ্তাহ পর একটা প্রোগ্রাম আছে, তোকে স্পেশালি ইনভিটেশন দেওয়া হয়েছে। আদ্র সরাসরি বলল, তুই জানিস আমি এখন আর এসব গান গাই না, ভালো লাগে না আমার। কনস্ট্রাক্টর ইন্ডিয়ার প্রস্টিটিউশন থেকে এই বছর প্রথম বাংলাদেশ থেকে সিঙ্গার সিলেক্ট করেছে, তাও স্পেশালভাবে। তুই এই অফারটা মিস করবি? আমার আর এসব ভালো লাগে না। মামুনি, চলে যাওয়ার পর থেকে এইভাবে থাকছিস তুই? গান তো তোর মন ছিল। কিন্তু আমার পুতুল তো সবটা জুড়ে ছিল বাবা। শফিক পা খাড়ালো। এই কথার পরিপ্রেক্ষিতে কি বলা যায় তা মাথায় এলো না। একটু সময় নিয়ে বিহান বলল, তুই পিচ্চিকে খুঁজবি বলে এভাবে বসে থাকছিস? এটা কি ঠিক আদ্র? আদ্রের টনক নড়ল। সত্যি তো, সে তো কিছুই করছে না। ডিটেকটিভ পুলিশ সব লাগিয়েছে। প্রথম কয়েকদিন নিজেও পাগলের মতো খোঁজ লাগিয়েছিল, কিন্তু তারপর সেই যে বন্ধ ঘরে আটকালো, আর তো খুঁজলো না তার পুতুলকে। তবে কি সে ভুল করেছে? আর ভাবতে পারলো না আজ। মাথাটা হ্যাং হয়ে আসছে। দ্রুত টেবিল ছাড়ল। পেছন থেকে আরিফা বারবার চেঁচামেচি করছে বাকিটুকু খেয়ে যেতে, তবে শুনলো না আজ। দ্রুত গিয়ে নিজের রুমের দরজায় খিল দিল। ভাবুনি না আমি আপনার থেকে দূরে, অনেক দূরে চলে গেলাম, কেমন হবে? আচ্ছা, আপনি কি আমাকে আবার পাশে চাইবেন? এমন কথা কেন বলছো ডল? আমি তো তখনই মরে যাব। কেন? মরার কি আছে? আপনি খুঁজবেন আমাকে, দেখবেন একদিন ঠিক আবার দেখা হবে আমাদের এমন একটা জায়গায় যেখানে থাকবে লাখ লাখ মানুষের সমাগম। লাখ লাখ মানুষের সমাগম, থাকবে অনেক অনেক আলো, আর আপনি থাকবেন তাদের সবার মধ্যমণি। আমি সেই লাখ মানুষের সমাগমের ভিড় থেকে আপনাকে ডাকবো আমার ভাষায়। অন্যরকমভাবে স্পটলাইট পড়বে আমাদের উপর, আর বাকি সব অন্ধকার। কেমন হবে? এমন কিছুই হবে না, কারণ আমি তোমাকে কখনো হারাতে দেবই না মাই ডল। সারা জীবন আগলে রাখবো এই আদ্রের মাঝে। যদি সত্যি হারিয়ে যাই? তাহলে আমি বাঁচবো, তোমাকে পাওয়ার আশায় বাঁচবো। তোমার বলা ওই স্থানে খুঁজবো তোমায়। হব তোমার জন্য লাখ লাখ মানুষের মধ্যমণি আমি। তবুও খুঁজবো তোমায়। তড়িৎ বেগে উঠে বসলো আদ্র। এটা কেমন স্বপ্ন ছিল? না না, এটা তো স্বপ্ন নয়, বাস্তব। আমি আবার পুতুলকে কথা দিয়েছি, তার জন্য আমি লাখো মানুষের মধ্যমণি হব। তবেই তো পুতুল ধরা দেবে আমায়। দ্রুত খাট থেকে নেমে দরজা খুলে বেরিয়ে এলো আদ্র। ড্রয়িং রুমে সবাইকে দেখে এগিয়ে গেল সেদিকে। কবে কনসার্টটা? হঠাৎ এমন প্রশ্নে অবাক হলো উপস্থিত সবাই। বিহান সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, অবাক হয়ে বলল, 1 সপ্তাহ পর। ঠিক আছে, ইনভিটেশন অ্যাকসেপ্ট কর। সবাই যেন অবিশ্বাস কিছু শুনল। সাইমন বলল, তো তুই কনসার্ট করবি ভাই? আমার পুতুলকে খুঁজবো। বুঝলো না কেউই। আদ্র আবার বলল, আমার পুতুল এমন এক সমাগমে আমায় ধরা দেবে বলেছে, তাই আমি তার জন্য লাখো মানুষের মধ্যমণি হব। অ্যান্ড দ্যাটস ফাইনাল। বলেই আবার উপরে চলে গেল। সবাই যেন খুশিতে আত্মহারা হয়ে গেল। কি করবে বুঝে উঠতে পারছে না। বিহান দ্রুত সিমানদের কল করে সব রেডি করতে বলল। ঋষভও পাসপোর্ট টিকিটের ব্যবস্থা করতে লাগলো। भैया, इस बार मुंबई में बांग्लादेश से सिंगर आ रहा है, हम लोग जा रहा है ना? हर बार ही जाता हूँ, पूछने की जरूरत नहीं। রাফিন এবার এই দিক ওদিক তাকালো। কথাটা কি বলবে আমতা আমতা করে বলেই ফেলল। भैया, इस बार भाभी जी को भी साथ ले चलती है तो? আর বলতে পারলো না রাফিন। রেগানের তাকানোতেই আটকে গেল সে। একটু পর রেগান আবার টেবিলে থাকা কাগজে মন দিয়ে উত্তর দিল। सिंगर कौन है? अद्रियन जुनैद भैया, पिछले कुछ दिन कोई शो नहीं किया, ये उसकी कम बैक शो है। देखा हो कोई बार, बहुत ही फेमस है। রাফিন চুপ রইল। রেগান আবার বলল, ले ही जाते हैं तेरी भाभी जी को। भैया, सुहा को भी ले चल उस लड़की को भी। পেয়ে গেল রাফিন উত্তর, পেয়ে গেল।
এতক্ষণ তো সোহার জন্যই এত কিছু করলো। সোহার ভালো লাগবে নিশ্চয়। আচ্ছা, আগে কখনো সোহা এই ধরনের কনসার্টে গেছে কি? এসব ভাবতে ভাবতে সোহার রুমের দিকে এগিয়ে গেল রাফিন। ওয়ে মেরি সোহারানি, তোরে লিয়ে এক খুশ খাবারই হে। সোহা শুধু তাকালো রাফিনের দিকে। রাফিন উৎসাহ নিয়ে বলতে শুরু করলো, हम लोग मुंबई जा रहा हूँ। মন খারাপ হয়ে গেল সোহার। আরো দূরে, তার প্রিন্সের থেকে আরো দূরে যেতে হবে তাকে। कॉन्सर्ट में बांग्लादेश से सिंगर आ रहा है। উৎসাহ প্রকাশ করলো না সোহা। যত যাই হোক, এদের কাছে এসে বন্দি থাকবে। खुश नहीं? ओके मेरी जान, तू जब जाएगी तब मजा आएगी। अब ये सुर क्या बात है बोल मुझे। আমি আপনাকে বিয়ে করতে পারবো না রাফিন ভাইয়া। আমি যে অন্য একজনকে ভালোবাসি, সে ঠিক আমায় খুঁজবে। রাফিনের এতক্ষণের হাসি খুশি মুখটাও শক্ত হলো। সোহাকে নিজের দিকে ঘোরালো। ये भैया नहीं मानेगा सोहा, और मैं सांस में तुझे पसंद करता हूँ। तू देखेगी तुझे मैं सारी खुशियाँ लेके दूंगा। সোহার চোখ বেয়ে জল পড়লো। মিনিত সুরে রাফিনকে বলল, আমার লাগবে না খুশি। আমি শুধু তাকে চাই, আমার প্রিন্সকে চাই। আমি তাকে ছাড়া বাঁচবো না। রাফিন উঠে দাঁড়ালো। এই মুহূর্তে এখানে থাকে চলে যাওয়াই ভালো। তাই করলো সে। চলে গেল। সে পেছনে ফেলে গেল কান্নারত সোহাকে। দেখতে দেখতে কাটলো আরো 6 দিন। এরই মধ্যে সোহা আর রাফিনের বিয়ের ডেটও ফিক্সড করে ফেলেছে রেগান সিং। সামনের মাসের 13 তারিখ, আর মাত্র কিছুদিন হাতে। সোহা মনে মনে এবার ভেবেই নিল তার প্রিন্স আর তাকে নিতে আসবে না। তাতে কি সোহাকে অন্য কাউকে বিয়ে করবে নাকি? কখনো না। বিয়ের দিনই নিজেকে শেষ করবে সোহা। প্রতিজ্ঞা করেছে সে নিজের কাছে, আদ্রের প্রতি তার ভালোবাসার কাছে। রাফিন এসে একটু আগেই বলে গেল কাল দুপুরে রওনা হবে তারা। ঋষিকেশ থেকে বাসে সোজা মুম্বাই। সেখানে স্টেশন থেকে ট্যাক্সি নিয়ে কনসার্ট হল। ওইদিকে আদ্রের বাড়িতেও গোছগাছ শেষ। এক্ষুনি রওনা দেবে সবাই। সবাই বলতে আদ্র, বিহান, রুষা, ঋষভ, সাইমান, শারমায়া ও ইমু আছে। আর যাচ্ছে জিমান, সিমান সহ আদ্রের ব্যান্ডের বাকি সদস্যরা। একই ফ্ল্যাটে যাচ্ছে সবাই। মুম্বাই এয়ারপোর্ট থেকে একটা আলিশান হোটেল রেস্ট নেবে সবাই। এরই মধ্যে আদ্রের ব্যান্ডও লাস্ট রিহার্সাল করে নিবে। তারপর সন্ধ্যায় কনসার্ট হল। এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করতেই থা হয়ে গেল সোহা। এত বড় অডিটোরিয়াম, যার সম্পূর্ণ ডেকোরেট করা। অবাক হয়ে সোহা বলেই উঠল, রাফি জানেন আমাদের দেশের ক্রিকেট প্লে গ্রাউন্ডারও এত বড় না। হেসে দিল। তবে রেগান সিং তেজি কঞ্চে বলল, यहाँ इतने जोर से बात मत कर लड़की। শেষ। অবাকতা শেষ হয়ে গেল সোহার। আশতিয়া কিছু একটা ইশারা করতে সোহা বেগুনি রঙের ওড়নাটা আর একটু মাথায় টেনে নিল। রাফিন বলল, भैया 2 सीट आग में है और दे पीछे है। एक साथ मिला नहीं। ओह भैया मैं और सोहा। রেগান বুঝলো ব্যাপারটা। আশতিয়াকে নিয়ে সামনে থেকে 4 নম্বর সারির দুটো সিটে বসলো। রাফিন সোহার হাত ধরে একেবারে শেষের দিকে নিয়ে গেল। তারা সিট পায়নি, মিথ্যে বলেছিল। সে সোহাকে বলল, असल में सोहा मैं कोई सीट नहीं लिया। गाना है तो बैठी बैठी देखने में मज़ा नहीं आती। तुझे प्रॉब्लम होगी क्या? সোহা মাথা নাড়লো, যার মানে তার কোনো সমস্যা নেই। লাখ লাখ মানুষের ভিড়ে রেগান আর রাফিনদের দূরত্ব অনেকটাই বাড়িয়ে দিল। একটু পরে স্পিকারে অ্যাঙ্কার বলতে লাগলো, लेडीज एंड जेंटलमैन, आप लोग आज इतने दूर दूर से आए हैं, उसके लिए जो हमारी नहीं बांग्लादेश की गौरव है, बट ना वो इस दुनिया की गौरव है। सो वेलकम बैक द ग्रेट आद्रियान जुनायद। মুহূর্তে আরো জোরে জোরে হই হুল্লোড় পড়ে গেল সারা অডিটোরিয়াম জুড়ে। চারিদিকে শোরগোল। কিন্তু এই লাখ লাখ মানুষের ভিড়ে থমকালো একজন। ওই সাধারণ অ্যাঙ্কারের কথাগুলো তার কাছে কম্পনময় অগ্নিশিখার আলোক ছটার থেকেও বেশি কিছু মনে হলো। সে অবাঞ্ছিত করে কিছু শুনল মাত্রই।
পাশে উল্লাসে মেতে থাকা রাফিনের হাতটা হালকা চেপে ধরল, ভাঙা কণ্ঠে বলল, কি নাম বললো? आद्रियन जुनायद है सुहा, तेरी कैंटी से है ये, तू जानती है इसको? আদ্রিয়ান জুনায়েদ ছাড়া বাকি কথা যেন কানেই গেল না সোহার। রাফিনও আর খাটলো না, হাততালি দিয়ে খুশিতে স্বাগতম জানাতে লাগলো সেই অপ্রত্যাশিত ব্যক্তিটিকে। অথচ সে জানেই না এই ব্যক্তির জন্য সে তার জীবনের প্রথম প্রেম হারাতে পারে। সে জানেই না যে এই ব্যক্তির জন্যই সোহা তার প্রণয় ডাকে সাড়া দেয় না, বারবার প্রত্যাখ্যান করে। সোহা পাকশূন্য। কি করবে এখন সে? তার প্রিন্স এসেছে, তার প্রিন্স। এবার কি করা উচিত তার? ছলছল দৃষ্টিতে তাকালো স্টেজের দিকে, অনেক দূরে। বোঝা যাচ্ছে কয়েকজন উঠে আসছে স্টেজে, তবে এটা বোঝা যাচ্ছে না কারা এরা। চোখ গেল উপরে থাকা বিশাল পর্দায়, যেখানে স্পষ্ট ভাসছে তার আদ্রস্বরের অবয়ব, হাতে গিটার, সেই পুরনো গিটারটা। হ্যাঁ, সোহা এটা চিনে, অনেকবার বাজিয়েছে। চিনবে না কেন? আদ্রতার প্রিন্স। কতদিন পর দেখছে এই মুখটা। জানে না, কিছু জানে না সোহা, তবে সে জানে এই লোকটা তার। হ্যাঁ, এই লোকটাই তার প্রিন্স। ওই তো মাইক্রোফোন হাতে তুলল সে। সোহা একবার অডিটোরিয়ামে চোখ বুলাল, লক্ষ লক্ষ হাত উপরে দুলছে, সাথে সাথে কানে ভাসছে সবার একতালে বলে ওঠা 2-3টা শব্দ, ওয়েলকাম ব্যাক আদ্রিয়ান। হৃদয় থেমে যাচ্ছে সোহার। আঙ্গুল উঠিয়ে বড় পর্দাটার দিকে তাক করলো সোহা। এটা কি সত্যি? हाँ सुहा रानी, स्टेज को ही देखता है ये। দুনিয়া ঘুরছে সোহার। হ্যাঁ, সত্যি ঘুরছে। না, সে ঘুরছে না, বাকি সব ঘুরছে, আওড়াচ্ছে সোহা। এমন সময় কানে ভেসে উঠল সেই পুরনো গলা, সেই একই সুরে গাওয়া গান, তার আদ্রস্বরের কণ্ঠে গাওয়া গান। ये दिल तन्हा क्यों रहे, क्यों हम टुकड़ों में जिए, क्यों रूह मेरी सहे। সোহার হৃদয় উথাল পাথাল অবস্থা। আদ্রের ভারী কণ্ঠ যেন তাকে আদ্রের সীমা জানান দিচ্ছে। আদ্র একটু থামল, সব নিস্তব্ধ। একটু পর সে নিস্তব্ধতাকে ছাড়িয়ে আদ্র আবার গিয়ে উঠল। मैं अधूरा जी रहा हूँ, हर दम ये सरा हूँ, मुझे तेरी जरूरत है, मुझे तेरी जरूरत है, मुझे तेरी जरूरत है। আর সইতে পারল না সোহা। চোখ বন্ধ করে লুটিয়ে পড়ল রাফিনের। খেয়াল হতেই তাকে ধরল উৎকণ্ঠা সে। सुहा सुहा, क्या हो गया तेरी को? आंखें खोल सुहा। জ্ঞান নেই সোহার। তাদের সামনে থাকা ব্যক্তিটি উঠে সোহাকে বসালো চেয়ারে। রাফিন তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আশেপাশে 8 থেকে 9 জন ছাড়া আর কারোরই তেমন চোখে পড়ল না সোহাকে। সবাই ব্যস্ত মঞ্চে থাকা আদ্রের গানের তালে নিজেদের বিভোর করতে। প্রায় 10 থেকে 12 মিনিট পর রাফিন সক্ষম হলো সোহার জ্ঞান ফেরাতে। এর মধ্যে আদ্র বিহান তাদের ব্যান্ড সহ একটা বাংলা গানও গাইল। দর্শকরা লক্ষ্য করলো আগের মতোই আদ্রের চোখে মুখে আর উচ্ছ্বাস নেই। গানগুলো কেমন বিরহ জানান দিয়েছে। সোহা তাকালো আদ্রের দিকে। গান প্রায় শেষ পর্যায়ে পাশ থেকে রাফিন বলল, सुहा तू ठीक है ना, बोल। কথাটার উত্তর পেল না রাফিন। সোহা ঘন ঘন শ্বাস ফেলছে। কাপা কাপা আঙ্গুলটা তাক করলো পর্দায় থাকা আদ্রের দিকে। ক্লান্ত কাপা কণ্ঠে বলল, আমার প্রিন্স। থমকালো রাফিন। কি বলল সোহা? তার প্রিন্স? সেই প্রিন্স যার জন্য সোহা রাফিনের কাছে ধরা দিতে চায় না। সোহার দিকে তাকালো রাফিন, আবার আদ্রের দিকে। এইটা হতে পারে না। তার সোহা তাকে ছাড়তে পারে না। তারা দিয়ে সোহাকে বলো, आद्रियन जुनायद सुहा, ओ तोरी प्रिंस। হ্যাঁ, আমার প্রিন্স।
আদ্রিয়ান জুনায়েদ আমার আদ্র স্যার, উনি আমার প্রিন্স। রাফিন কিছু বুঝতে পারছে না। এত বড় মাপের সিঙ্গার কিনা সোহার প্রিন্স, এটা কি করে সম্ভব? এতদিন সোহা এই প্রিন্সের কথা বলতো, আচ্ছা ওনার সোহাকে মনে আছে? না না, এতগুলো দিনই নিশ্চয়ই ভুলে গেছেন উনি সোহাকে। হ্যাঁ, ভুলেই গেছে। এসব ভেবেই রাফিন সোহার হাত ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, ओह तुझे भूल गया सोहा, याद नहीं है उसका तुझे। ओ इतनी छोटी बात याद में नहीं रखेगी सोहा। সোহা অনবরত মাথা ডানে বামে নাড়ছে, কিছু বলতে পারছে না। তার আদ্র স্যার তাকে বলেনি, কান্নার কারণে কথা মুখ দিয়ে বের হচ্ছে না তার। গান শেষ করে আদ্র হাতের গিটারটা নিচে স্ট্যান্ডে রাখলো, মাইক্রোফোনটা হাতে তুলে নিল। দর্শকরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আদ্রের কথা শোনার জন্য। অপেক্ষার অবসান ঘটিয়ে আদ্র হাত উঁচু করে সবার মনোবল আকর্ষণ করলো, এরপর হাত নামালো, বলে উঠল, It's Adrian Junaid. Can I say something on my own language? সকল দর্শক চেঁচিয়ে সায় জানালো। কেউ কেউ বাংলা বোঝে, আবার কেউ কেউ বোঝে না, না বুঝলেও শুনবে, একটু হলেও শুনবে, বুঝবে তো। আদ্র একটু থেমে বলা শুরু করলো, এটা আমার কামব্যাক শো। হারিয়ে গিয়েছিলাম আমি গত 7 মাস আগে। কেন জানেন? কারণ আমার সর্বাঙ্গ জুড়ে যে একটা মানুষের বসবাস ছিল, সে হারিয়ে গেছে। চোখ বন্ধ করলো, কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। বড় পর্দায় প্রায় সকলেই লক্ষ্য করলো তা। কাতর কণ্ঠে আদ্র বলল, আমার ডল, আমার পুতুলটা হারিয়ে গেছে আমার থেকে। এতক্ষণ সোহাকে বোঝাতে ব্যস্ত ছিল রাফিন যে আদ্র তাকে ভুলে গেছে। আদ্রের কথায় তেমন মন ছিল না, কিন্তু হঠাৎ ডল, পুতুল শব্দগুলো শুনেই থেমে গেল রাফিন। ফিরে তাকালো স্টেজের দিকে, শুনতে লাগলো আদ্রের কথা। সোহা ছলছল চোখে তাকলো তার প্রিন্সের দিকে। আগেও বলেছিলাম আমি, আমার একটা ছোট্ট পুতুল ছিল, খুব যত্নের সে। যবে থেকে দেখা হয়েছিল তবে থেকে আমার হৃদয়ের সবটা দখল করে দিল সে, সব মোহন করে রেখেছে একদম। ওয়ান কাইন্ড অফ হ্যালুসিনেশন। আচ্ছা, সম্মোহিনী, তার নাম সম্মোহিনী। নিজের নামটাকেই বেছে নিল আমায় ভালোবাসায় জড়ানোর জন্য। এমন ছিল সে, নিজের অজান্তেই আমাকে মোহিত করত। দিন দিন আমি তার মায়ায় এতটাই ডুবে গেছিলাম যে মনে হতো ডুবে ডুবেই শান্ত আমি। গাইস, তখন এই আদ্র রিয়েলাইজ করেছিল যে সে প্রেমে পড়েছে, একটা ছোট্ট পিচ্চি পুতুলের প্রেমে পড়েছে। তবে আমার ধারণা ভুল ছিল। সোহা থমকালো। কি বলছে আদ্র? ভুল ছিল মানে? সে কি আর সোহাকে চায় না? চায় না তার পুতুলকে? রাফিনও যেন একটু আশার আলো দেখলো। এই বুঝি আদ্র বলবে যে সোহা তার শুধু মোহ ছিল, প্রেম না। সোহার হাতে থাকা নিজের হাতটা শক্ত করে চেপে ধরল রাফিন। থেমে আদ্র বলল, আমি আমার পুতুলের প্রেমে পড়িনি, একদম প্রেমে পড়িনি। প্রেমে পড়লে আমি আমার পুতুলকে এতদিনে ঠিকই ভুলে যেতাম। আমি যে ভালোবেসেছি পুতুলটাকে, ভীষণ ভালোবেসে ফেলেছি। ভালোবেসেছি বলেই আজও পুতুলটার শূন্যতা আমায় কুড়ে কুড়ে খায়। তাকে আজও আমি চাই, ভীষণভাবে তাকে চাই, নিজের করে চাই। সোহার চোখের জলের পাত ভেঙেছে। এতটা ভালোবাসে উনি আমায়, এতটা। এদিকে রাফিন যেন স্তব্ধ হয়ে গেল, আশার আলোটুকু নিভে গেল। শূন্য দৃষ্টিতে তাকালো সোহার দিকে। মেয়েটা কত খুশি, আমি কি করে পারবো ওকে নিজের কাছে বেঁধে রেখে এমন খুশি ছিনিয়ে নিতে? এটা আমি কখনোই পারবো না। I need my doll. Anyone return me her? বলতে বলতে আদ্র স্টেজে হাঁটু গেড়ে বসে গেল, নিচের দিকে মুখ করে ডুকরে কেঁদে উঠল। দর্শকেরও যেন হৃদয় কাঁদছে। কেউ ভাবেনি এত বড় মাপের একজন শিল্পীর জীবনে এমন একটা ঘটনা ঘটে গেল। বিহান দৌড়ে এসে আদ্রকে উঠালো, অনেক কষ্টে সামলো নিল তাকে। আদ্র আর কিছু বলল না। বিহানকে গিটারটা ইশারায় নিতে বলে নিজেও পিছু ঘুরল। স্টেজ থেকে নামার জন্য চারিদিকে হই হুল্লা আবার শুরু হয়ে গেল। সোহার সম্মতি ফিল বলে উঠল, উঠে আমার প্রিন্স চলে যাচ্ছে। দাঁড়িয়ে এদিক ওদিক পাগলের মতো তাকালো। কি করবে এখন সে? কি করে যাবে তার প্রিন্সের কাছে? কিচ্ছু বুঝতে পারছে না সোহা। রাফিন সোহাকে সামলানোর চেষ্টা করছে, তবে কোনো লাভ হচ্ছে না। হঠাৎ সোহার চোখ পড়লো একটু দূরে থাকা একটা লোকের উপর। হাতে তার ফোন, ফোন না ঠিক,
এটার নাম সোহা ঠিক জানে না, তবে এটা জানে এটাই কথা বললে স্টেজ থেকে কেউ না কেউ শুনবে। আগে দেখেছে সে, আদ্রিয়ানের শোতেই দেখেছে। সব পাগলের মতো দৌড়ে গিয়ে লোকটার থেকে যন্ত্রটা কেড়ে নিল, মুখের সামনে ধরেই বলতে লাগলো, আদ্র স্যার শুনতে পাচ্ছেন? চোখ তার বড় পর্দায়। কই কারোর তো কোনো পরিবর্তন হলো না তো। মন বিষিয়ে যেতে থাকলো সোহার। তবে কি সে আবার হারিয়ে ফেলবে তার প্রিন্সকে? এদিকে পাশে থাকা গার্ডটা বারবার সোহাকে বলছে, Hey girls, are you crazy? Return me this. সোহা শুনছে না, কান্নার বেগ বেড়েই যাচ্ছে। নিজের সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে বলল, প্রিন্স যাবেন না, আপনি আমায় ছেড়ে যাবেন না, প্লিজ প্রিন্স প্লিজ। স্টেজ থেকে নামলো আদ্রের সাথে বিহান। হঠাৎ সে থমকে গেল। কি শুনলো সে? তড়িৎ গতিতে পেছন থেকে আদ্রের হাত চেপে ধরল। আদ্রও থামলো, ভেজা চোখে নিয়ে ফিরলো বিহানের দিকে। বিহানের চোখে মুখে বিস্ময় দ্রুত বলে উঠল, আদ্র, পিচ্চি ইজ স্পিকিং। আদ্র থমকালো, হৃদস্পন্দন বেড়ে গেল হঠাৎ। আমার পুতুল। বিহান দ্রুত কান থেকে ব্লুটুথ খুলে আদ্রের কানে লাগিয়ে বলল, তুই শোন আদ্র, আমি দেখছি। বলেই আবার স্টেজের দিকে দৌড়ালো। এদিকে সোহা অনবরত বলছে, প্রিন্স দয়া করে আমায় ছেড়ে যাবেন না প্রিন্স। চোখ বুজে কাঁদছে সোহা, পর্দায় আর খেয়াল নেই। আদ্র নিজে নিজেই বলে উঠল, পুতুল, আমার পুতুল। আফসোস কথাটা তার পুতুল অব্দি পৌঁছালো না। বিহান মাইক্রোফোন হাতে নিয়েই বলল, এভরিওয়ান লিসেন টু মি, পিচ্চি আই মিন আদ্র ঢল ইজ স্পিকিং। সবাই যেন অনাকাঙ্ক্ষিত কিছু শুনলো। একটা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। সোহার সম্মতি ফিরল, তাকালো আবার পর্দায়। ওই তো বিহান ভাইয়া শুনছে। আদ্র দাঁড়িয়েছে। সোহা পাগলের মতো বলতে লাগলো, আদ্র স্যার শুনতে পাচ্ছেন আপনি? আদ্র শুনছে। দ্রুত মাথা উপর নিয়ে ঝাঁকালো। পর্দায় স্পষ্ট দেখলো সোহা। আদ্র ঠোঁট নড়ছে, কিছু হয়তো বলছে সে, তবে সেটা আর সোহা শুনতে পেল না। সোহা কাঁদছে। কি করবে এখন সে? চারিদিকে মানুষের গেজ গেজ করছে। কোন দিক দিয়ে পৌঁছাবে সে আদ্রর কাছে? বিহান মাইক্রোফোন হাতেই পেছনে তাকিয়ে বলল, জিমান সীমান, লাইটিং জোনটা দেখো আর গার্ডটার সাথে কন্ট্যাক্ট করো যার থেকে সোয়া কথা বলছে। 8 নং গাড়ি আমার কন্ট্যাক্ট ছিল, দ্রুত করো। পিচ্চি এখানেই আছে, ওকে খুঁজতে হবে। আর স্ক্রিনে ওর পিকচার সেট করা যাতে খুঁজতে সুবিধা হয়। দৌড়ে গেল জিমান সীমান সহ আরো কয়েকজন। নিচ থেকে ঋষভ আর সাইমানও কন্ট্রোল রুমে গিয়ে ক্যামেরা জুম করে সোহাকে খোঁজার চেষ্টা করছে। বড় পর্দা এবার সোহার একটা হাস্যজ্জ্বল ছবি ভেসে উঠল। বিহান মাইক্রোফোন হাতেই বলে উঠল, এভরিওয়ান প্লিজ হেল্প আস, শি ইজ সম্মোহিনী, আর্জিয়ান্স ঢল। ইফ এনিবডি সিং হার, ইনফর্ম আজ কুইকলি প্লিজ। সোহার আশেপাশের লোকগুলো তার দিকে অবাক দৃষ্টিতে তাকায়। কেউ কেউ বলেই উঠল, ये हो लड़की आद्रियान की डॉल। রাফিন এবার সব আশাই ছেড়ে দিল। আর সোহা তার নেই। মন জানান দিচ্ছে তার আর সে আটকাতে পারবে না সোহাকে। এদিকে সামনের দিকে সিটে বসে এতক্ষণ বাকি দর্শকের মতোই বিহেভিয়ার করলো পর্দায় সোহার ছবি ভেসে উঠতে টনক নড়ল রেগান সিং এর। আশতিয়াও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে জানে তার স্বামী কখনোই সোহাকে যেতে দিবে না। সোহা তাহলে এতদিন আদ্রিয়ান জুনায়েদের কথাই বলতো? সোহার পাশে থাকা 8 নং গার্ডের সাথে জিমান কানেক্ট করে ফেলেছে। গার্ডও জানিয়েছে যে সোহা তার পাশে আছে। একটু পরেই স্পটলাইট পড়লো সোহার উপর। অনেকগুলো গার্ড এগিয়ে এলো এই দিকটায়। মানুষজন সরিয়ে মাঝখান থেকে পথ তৈরি করতে ব্যস্ত হলো তারা। আদ্র এবার দৃষ্টি দিল স্পটলাইট পড়া জায়গাটায়। ওই তো দেখছে তার পুতুলকে। স্পটলাইটের কারণে বেগুনি জামার স্টোনগুলো চকচক করছে। আর অপেক্ষা করলো না সোহা। রাফিনের হাতটা ঝাড়ি মেরে ছাড়িয়ে দৌড়ে সামনে এগোতেই লাগলো। অনেক দূর যাওয়ার পর হঠাৎ কেউ পেছন থেকে খপ করে সোহার বাম হাত চেপে ধরল। স্পটলাইটটাও থামল। আদ্র ভ্রু কুঁচকে এলো। বিহানও কিছু আঁচ করে দৌড়ে স্টেজ থেকে নামতে লাগলো। সোহা পেছনে তাকাতেই হাতটা শুকিয়ে এলো রেগান সিং। আবারও মনে শোকের হানা দিতে লাগলো। তবে কি সে পারবে না আদ্র স্যারের কাছে যেতে? মুহূর্তেই ভেসে এলো রেগানের কর্কশ কণ্ঠ, সোহা तू कहीं नहीं जाएगी लड़की। হাত মুচড়াচ্ছে। বিহান নিচে নেমে এসে এগিয়ে আসার আগেই রেগানের হাতটা সোহার কাছ থেকে ছাড়িয়ে নেয় রাফিন।
उसे जाने दीजिए भैया। राफिन, तू उससे प्यार करता है, अब तू ही। मुझसे ज़्यादा आद्रियान जुनैद ने उसे प्यार करता है, और बड़ी बात है ये कि বলে রাফিন সোহার দিকে তাকালো, শীতল কণ্ঠে বলল, सोहा मुझे नहीं आद्रियान को चाहती है। प्लीज़ भैया, मैं ऐसी रिश्ता नहीं चाहती। एक तरफा प्यार कभी नहीं चैन देता है। आपने दे पाया भाभी जी को चैन नहीं। রেগান তাকালো পাশে থাকা আশতিয়ার দিকে। সত্যি তো, আশতিয়াকে বিয়ে করলেও সে কখনো সুখ দিতে পারেনি তাকে। সেও তো সোহার মতে বাধ্য হয়ে নিজের ভালোবাসা ছেড়ে আশতিয়াকে বিয়ে করেছে। इस तरह सोहा भी नहीं देंगे मुझे चैन, वो नहीं पाएंगी। प्लीज़ भैया, जाने दीजिए उसे। রেগান ছেড়ে দিল সোহার হাত, আর এই দিকে থামলো না সোহা। আবার দৌড়ে গিয়ে থামলো একদম স্টেজের সামনে। এই তো সাক্ষাৎ আজরকে দেখা যাচ্ছে। বুকে হাত দিয়ে হাঁপাচ্ছে সোহা। সোহা আবার সিঁড়ি বেয়ে দৌড় লাগালো। আদ্র সোহার কাছে আসতেই যাচ্ছিল, তবে তাকে আর স্টেজ থেকে নামতে হয়নি। সোহা আগে দৌড়ে উঠে এসে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। আদ্র আগলে ধরলো তার সোহাকে। দুজনেই একসাথে হাঁটু ভেঙে বসে পড়ল। কাঁদছে দুজন, প্রাপ্তির সুখে কাছে। 7টা মাস পর দেখা, এভাবে কাছে পাওয়া ভাষা হারিয়ে গেছে কথা বলার। শুধু কাঁদছে, আর দুজনকে অনুভব করছে। সকল বাতি নিভে গেছে, শুধু মাত্র একটা স্পটলাইট তাদের উপর পড়েছে। দর্শকরা সবাই উৎকণ্ঠা নিয়ে দেখছে এই রকম ঘটনা যে বিরল। বিহানরাও দেখছে, তাদের মুখে হাসি ফুটে উঠেছে অনেক দিন পর। সেই পিচ্ছিকে খুঁজে পাওয়ার হাসি সুনিশ্চিত যে আদ্র আবার আগের মতো হয়ে যাবে। আবার ওই পরিবারে হাসি আনন্দ ফিরে আসবে। আমার পুতুল। বলেই নিজ মনে সোহার সারা মুখে নিজের ঠোঁটের স্পর্শ দিতে লাগলো আদ্র। সোহাও পাগলের মতো কাঁদছে। খুশির কান্না, অতিরিক্ত কিছু পাওয়ার কারণে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। নিজেকে কেমন যেন হাওয়ায় ভাসছে ভাসছে মনে হলো। ধীরে ধীরে চোখ মুখে নেমে এলো নির্জীবতা। সোহাকে চুপ থাকতে দেখে আদ্র চিন্তিত হলো। পুতুল বলে সোহার মুখটা তুলে ধরল। এ কি? সোহার চোখ যে বন্ধ, অস্থির লাগছে আদ্রের। অনবরত ডাকতে লাগলো, হেই ডল, শুনছো? এই পুতুল, চোখ খোলো। তখনই বিহান দৌড়ে এসে আদ্রকে সামলালো, বলল, আদ্র আদ্র অস্থির হোস না, শকদের কারণে জ্ঞান হারিয়েছে ফিরছি, একটু পরে ঠিক হয়ে যাবে। ওকে এই কোলাহল থেকে নিয়ে চল আগে। আদ্র মানল, পাজা কুলে তুলে নিল সোহাকে। বিহান মাইক্রোফোন নিয়ে বলল, এভরিওয়ান লিসেন টু মি। আদ্র এখন কথা বলার অবস্থায় নেই, তাই অত্যন্ত দুঃখিত। তবে আমরা কথা দিচ্ছি শীঘ্রই আমরা আবার ফিরব। থ্যাঙ্কস অল ফর কোঅপারেট। মাইক্রোফোন রেখে আদ্রদের নিয়ে নামলো স্টেজ থেকে। আজকের শো ওখানেই শেষ হলো। তবে এক নতুন শুরু হলো আদ্রের সম্মোহিনীর জীবনে। পিটপিট করে চোখ খুলতে নিজেকে এক ভিন্ন জায়গা আবিষ্কার হলো সোহা। সে কারোর বাহু ধরে আবদ্ধ আছে। মাথাটা উঁচু করতেই ভেসে উঠলো আদ্রের হাস্যজ্জ্বল মুখটা। যত্ন করে সোহার মাথায় বিলি কেটে দিচ্ছে, সেই আগের মতন। সোহা নিষ্পলক তাকিয়ে আছে আদ্রের দিকে। এখন কেমন লাগছে ডল? ঘোর কাটলো সোহার, নিজেকে সামলে বলা, তবে ভালো। আজও আর কিছু বলো না। ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে তাকিয়ে রইল তার পিচ্ছি পুতুলটার দিকে। একটুখানি বড় হয়েছে তার পুতুলটা। ঋষভের কণ্ঠে ঘোর কাটলো দুজনেরই। ওহ গড, কতদিন পর পিচ্চি বনু আবার আমাদের কাছে ফিরে এলো। সোহা তাকালো তার দিকে। শোয়া থেকে আস্তে করে উঠে বসলো। রুষা আর শারমায়া সেই খুশিতে গিয়ে সোহাকে জড়িয়ে ধরল। সোহাও খুশিতে তাদের ধরে বলল, রুষা আপি, শামু আপি, আমি খুব খুশি আজ। বিশ্বাস করো, খুব খুশি। আমায় লাগবে না তোর। তার সোহা তাকালো, হেসে আরেক হাত বাড়িয়ে দিতেই ইমু এসে জড়িয়ে ধরলো তাকে। সাইমন দুষ্টুমি করে বলল, আজ মেয়ে জাতির মধ্যে জায়গা নেই বলে। তার কথা শুনেই সবাই হেসে দিল। তখনই ঋষভ আর বিহান এসে বলল, আদ্র, পিচ্চির সাথে যারা ছিল তাদের নিয়ে এসো।
সবাই সিরিয়াস হলো। সোহার ভয় কাজ করছে যদি রেগান সিং আবার তাকে নিয়ে যায়। রুষার জামা খামচে ধরলো সোহা। সেদিকে তাকিয়ে রুষা তাকে আগলে নিয়ে বলা, তুই ভয় পাচ্ছিস পিচ্ছি? কেন? ওরা আমায় আবার নিয়ে যাবে আপু। আদ্র এগিয়ে এলো, দু হাতে সোহার মুখটা আঁকড়ে ধরে বলল, কেউ নেবে না তোমায় ডল, অনেক কষ্টে তোমায় পেয়েছি, আর হারাতে দেবো না তোমায়, ভয় পেও না। ভেতরে এলো রেগান সিং, রাফিন আর আশতিয়া। বিহান তাদের বসতে বলল, তারা বসলো। আদ্র সোহার এক হাত মুঠোবন্দি করে সরাসরি রেগানের দিকে তাকালো। কারা আপনারা? আমার পুতুলকে কোথায় পেয়েছেন সবটা জানতে চাই। রেগান একবার সোহার দিকে তাকালো, তারপর রাফিনের দিকে তাকাতে চোখে পড়ল রাফিনের ছলছল দৃষ্টি, যা সোহার দিকেই নিবদ্ধ ছিল। রেগান একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, প্রায় 7 মাস আগে আমি কন্ট্যাক্ট পেয়েছিলাম ওকে মারার জন্য। তিয়াস মাহমুদ দিয়েছিল আমায়। তিয়াস মাহমুদ, ইট মিনস ওই তানিশার ভাই। ও মাই গড। ওই তানিশা কোথায় বিহান? আমাদের কাছে বন্দি আছে এখনো। তোর মনে আছে তোদের অ্যাক্সিডেন্টে 2 দিন আগে তানিশা পালিয়ে যায়? তার মানে আমরা ওকে আবার ধরার আগেও ওর ভাইয়ের সাথে মিট করে আর এইসব প্ল্যান করে। আদ্রের চোখ লাল হয়ে গেছে, রেগে বলা, ওই রাস্কেল তিয়াসকে আমার চাই। তার মানে আপনি ওকে না মেরে? সেদিন ওকে খুন করার জন্য আমি সাথে করে আমার ভাই এই রাফিনকে নিয়ে যাই। তবে সোহাকে দেখেই রাফিন ওকে ভালোবেসে ফেলে, যার কারণে আমরা ওকে মারতে পারিনি। তবে তিয়াসের কাছে খবর পাঠিয়েছি, কাজ হয়ে গেছে। আমি চেয়েছিলাম ও আমাদের সাথেই থাকবে, তেমনটাই হলো। এতদিন ও আমাদের সাথেই সেফ ছিল। তিয়াস যাতে জানতে না পারে, তাই ওকে আমার বাড়ি থেকে বাইরে পা রাখতেই দিতাম না। আজ ওই 7 মাস পর ও বেরিয়েছে। ঋষিকেশ হলে ওকে আজও বের হতে দিতাম না। মুম্বাই বলেই আমি নিয়ে এসেছি। আদ্রের যেন মাথা ফেটে যাচ্ছে, আর তার আড়ালে এত কিছু হয়ে গেল, অথচ সে কিছুই জানে না। নিজের চুল খামচে ধরলো, পারছে না রাগ সামলাতে। হঠাৎ খেয়াল হলো কেউ তার কাঁধে হাত রাখছে। পেছনে ফিরে দেখলো সোহা করুণ মুখে চেয়ে আছে। আদ্র সামনে নিল নিজেকে, উঠে দাঁড়িয়ে সোহার হাত শক্ত করে ধরে রাফিনের সামনে এগিয়ে গেল। রাফিনও উঠে দাঁড়ালো। আদ্র তাকে বলল, আমার পুতুলকে অন্যভাবে ভালোবাসার অধিকার কাউকে দেইনি। যদি ভুল করেও কেউ ওকে ভালোবাসার ভুল করে, তাহলে আমি তাকে পৃথিবীর আলো দেখানোই বন্ধ করে দিয়েছি। এখানে থাকা সবার আড়ালে আমি যে কতগুলো ছেলে খুন করেছি তা আমি নিজেও জানি না। তাদের সবার একটাই দোষ ছিল, আমার পুতুলের দিকে নজর দেয়া। সোহা যেন অবাক হলো, তার জন্য আদ্র মানুষও খুন করেছে আর সে কিছুই জানে না। আদ্র বলতে লাগলো, কিন্তু তোমায় আমি সেই শাস্তি দিতে পারবো না। একটাই কারণ, তোমার ভালোবাসার জন্যই আমি আমার পুতুলকে ফিরে পেয়েছি। তবে এটা ভেবো না যে এসব বলছি মানে আমি আমার পুতুলের অধিকার তোমায় দেব। সেটা কখনোই হবে না, কারণ ও একমাত্র আমার, এই আদ্রের সম্মোহিনী। রাফিন তাকালো সোহার দিকে, মৃদু হেসে বলা, अफसोस न मत, मैं कभी सुहा के आसपास नहीं जाऊंगी। मैं उसके लिए लड़ सकता था अगर वो मुझे चाहता, पर वो आपको चाहती है। সোহা নির্বাক দৃষ্টিতে তাকালো রাফিনের দিকে। ছেলেটা সত্যি যে তাকে ভালোবেসেছিল। রাফিন নিচের দিকে তাকিয়ে বলল, तो खुश रहो सोहा। বলেই আদ্রের দিকে তাকালো। अद्रियान के साथ? বলি হাতের উল্টো পিঠে চোখের জল মুছতে মুছতে বেরিয়ে গেল রাফিন। রেগান সেদিকে তাকিয়ে বলল, मेरे भाई ने सच में सोहा को पसंद किया था। তারপর আদ্রের দিকে তাকিয়ে বলল, आज हमको जाना होगा आद्रियान जी। আদ্রিয়ান অনুমতি দিল। আশতিয়া যাবার আগে সোহাকে জড়িয়ে ধরল একবার। ফ্লাইটে বসেই কিছুক্ষণ আগের কথা ভাবছে সোহা। কি থেকে কি হয়ে গেল, আবার সে তার প্রিন্সের কাছে ফিরে এলো। এই তো এখন সুন্দর তার প্রিন্সকে জড়িয়ে ধরে আছে। সোহা হঠাৎ আনমনি বলে উঠল, আমাকে আর ছেড়ে যাবে না তো? আদ্রের হাত থেমে গেল। এতক্ষণ সোহার মাথায় বিলি কাটছিল সে, আর একটু শক্ত করে জড়িয়ে ধরলো সে সোহাকে। তখন প্রাণটাই থাকবে না পুতুল। সোহা কিচ্ছু বলল না, মুখটা গুজে দিল আদ্রের বুকে। আদ্রদের বাড়িতে ফিরতেই আরিফা সোহাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। সোহাও মন খুলে কাঁদলো। উপস্থিত সবাই কেঁদেছে। দুঃখী নয়, এই যে সুখের কান্না। ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে যেন। অনেকক্ষণ সবার সাথে থাকার পর আদ্র সোহাকে খাইয়ে দিয়ে
রুমে নিয়ে ঘুম পাড়িয়ে দিল। সেই আগের মতো সোহাও যেন কত যুগ পর একটু শান্তির ঘুমের দেশে তলিয়ে গেল। ঘুমাতেই সোহার কপালে আলতো করে একটা চুমুকে উঠে এলো আদ্র। এগিয়ে গেল আরিফার আর শরীফের রুমে। আসবো বাবাই? দরজায় আদ্রকে দেখে শরীফ খাটে হেলান দিয়ে বসা অবস্থায় বলল, অনুমতি নিচ্ছিস কেন বাবা? আয়। ভেতরে ঢুকলো আদ্র, গিয়ে বাবার পাশে বসল। কিছু বলবি বাবা? হ্যাঁ মাম্মাম, পুতুলকে নিয়ে। তো দেরি করছিস কেন বাবা, বল। মাম্মাম, পুতুলকে কলেজে ভর্তি করাতে হবে। আমি 2-3 দিনের মধ্যেই সব করব। তা তো ভালোই, আবার পড়াশোনা শুরু করুক মামুনি। আরও একটা কথা বাবাই। শরীফ বুঝল তার ছেলে সিরিয়াস কিছু বলতে চাইছে, তাই একটু চুপ থেকে শরীফ বলল, বল বাবা। আমি আর পুতুলকে আমার থেকে দূরে রাখতে চাই না বাবাই। আমি ওকে এবার নিজের কাছে আনতে চাই। যতটা কাছে থাকলে আর কেউ আমার পুতুলের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। শরীফ আরিফা একে অপরের দিকে তাকালো। আরিফা বলল, এবার তুই কি কোনোভাবে বিয়ের কথা বলতে চাইছিস? হ্যাঁ মাম্মাম, আমি আর দেরি করতে চাই না। ওর বয়স এখনো 18 হয়নি, আর মাত্র কয়েক মাস বাকি। আমি চাই এখন ধর্ম মতে বিয়েটা হোক, তারপর 18 হলে পরে রেজিস্ট্রি করা যাবে। বেশ, তোমরা যদি রাজি থাকো তাহলে আমার আর কি বলার। তুমি যা বলছো তাই হবে, আমি সব ব্যবস্থা করব। কথা শেষ করে আদ্র চলে এলো। পরদিন দুপুরে খাবারের পর আদ্র জোর করে সোহাকে ঘুম পাড়িয়ে দেয়। সেই ঘুম ভাঙে রাত 8:30-এ। এরপর 4টার সময় সোহা, শারমা, ঋষভ, রুষা, সাইমান, ইমুর সাথে মজা করে কাটিয়েছে। নিডো এসেছে সাথে, সোহার চাচাতো ভাইও। 9টার দিকে বিহান বাড়ি ঢুকলো, এসেই তাদের সাথে জয়েন করলো। কিছুক্ষণ পর আদ্র নিজের রুম থেকে ড্রয়িং রুমে আসতে বিহান কথার ফাঁকে বলল, আদ্র, বল, খবর কি? তুই যেমনটা বলেছিস তেমনটাই হয়েছে। তানিশা আর তিয়াসের ভবলীলা সঙ্গ। আদ্র বাঁকা হাসল। আরো 2টো খুন শেষ করে দিবে তাদের, যে তার পুতুলের দিকে চোখ তুলে তাকাবে। রাত 2:56। সোহার চোখে ঘুম নেই, থাকবে কি করে? আর সারাদিন যে মরার মতো ঘুমিয়েছে সে, বিছানায় এপাশ ওপাশ করছে। তখনই হঠাৎ কেউ রুমে ঢুকলো। সোহা পাশ ফিরে তাকাতে দেখলো আদ্র। সোহা বলে উঠল। সোহা উঠে বসল, কম্বলটা আরেকটু জড়িয়ে নিল গায়ে। অগ্রহায়ণের প্রথম দিক, শীত আছে মোটামুটি। আদ্রের পরনে পাঞ্জাবি। এত রাতে কোথাও যাচ্ছেন? আদ্র হাতে থাকা প্যাকেটটা খুলতে খুলতে বলল, এটা পরে দ্রুত রেডি হয়ে নাও পুতুল। শাড়ি, তাও এই সময়? কারণটা পরে দেখবে, এখন আর প্রশ্ন নয়। এই নাও, এগুলো ওয়াশরুম থেকে পরে আসো, আমি শাড়ি পরিয়ে দেব। সোহা আদ্রের হাত থেকে শাড়ি সহ বাকি সব কিছু নিতে নিতে বলল, আপনি কিছুক্ষণ বাইরে দাঁড়ান, আমি রেডি হয়ে নিচ্ছি। তুমি তো শাড়ি পরতে পারো না ডল। শিখেছি, এখন পারি। আদ্র শান্ত দৃষ্টিতে তাকালো সোহার দিকে, এরপর এগিয়ে এসে সোহার দুগাল আলতো করে ধরল। অনেক বড় হয়ে গেছে আমার পুতুল, তাই না? সোহা তাকালো, তবে কিছুই বলল না। কিছুক্ষণ চুপ থেকে আদ্র বলল, রেডি হয়ে নাও, আমি বাইরে ওয়েট করছি। সোহা মাথা দুলালো। আদ্র বেরিয়ে গেল। সাদার উপর আকাশি রঙের শাড়িটার ভেতরে দারুণ কারুকাজ, সেটা পরেই বেরিয়ে এলো সোহা। আদ্র তাকে দেখেই ভাবল, সত্যি পুতুল বড় হয়েছে। সোহার হাত আঁকড়ে ধরে বাড়ির বাইরের দিকে হাঁটা ধরল। সোহারা বের হতেই চোখে পড়লো হ্যান্ডেল চালিত একটা রিক্সা, চালকও আছে। আদ্র প্রথমে সোহাকে তুলল, তারপর উঠে সোহার পাশে বসলো। চলুন চাচা। রিক্সা চলতে শুরু করেছে। সোহা এখনো জানে না সে কোথায় যাচ্ছে, তবে এই সময়টাকে সে খুব করে অনুভব করছে। পাশে যে আদ্র আছে। সোহা মাথাটা এলিয়ে দিল আদ্রের কাঁধে। আদ্র এক হাতে সোহাকে জড়িয়ে ধরল। আমরা যাচ্ছিটা কোথায়? বলেছি না, গেলেই দেখবে। আর কিছু বলো না সোহা। অনেকক্ষণ পর আদ্র রিক্সা থামাতে বলল, তারপর নেমে সোহার হাত আঁকড়ে ধরল। সোহা কিছুই বলল না। তার কিশোরী মনও যে এক সুখানুভব হচ্ছে। হাঁটছে তারা একটা রাস্তার ফুটপাত দিয়ে। হাঁটতে হাঁটতেই আদ্র বলল, আইসক্রিম খাবে পুতুল? এই সময় আইসক্রিম? একটা জাস্ট, শীত পড়ছে, বেশি খেলে ঠান্ডা লেগে যাবে। ওকে। ওকে। বাহ। কিছুটা সামনে এগোতেই সোহার
চোখ পড়লো একটা সাজানো আইসক্রিম পার্লার। একটা লোক সম্পূর্ণ জোকারদের মতো করে সাজা, সে হয়তো আইসক্রিম বিক্রেতা। সোহা খুশি হলো, ঠোঁট প্রসারিত করে হাসলো, মুখ দিয়ে বেরিয়ে এলো। চলো। এগিয়ে গেল তারা আইসক্রিম পার্লারের দিকে। আইসক্রিম খেলো সোহা, আবার হাঁটা ধরলো। সোহার মন ফুরফুরে হয়ে উঠল, সে মহা খুশি এমন একটা পরিবেশ পেয়ে। দুজন মানব মানবী হাঁটছে রাস্তার পাশ দিয়ে, আর একটা প্রাণীও নেই। নির্জন চারিদিক, ল্যাম্পপোস্টের আলোয় রাস্তা আলোকিত। কিছুক্ষণ এগোতেই সোহা চোখ সরু করে আঁচড়ের দিকে তাকালো। এই, এটা শিউলি ফুলের সুবাস না? সোহা যেন খুশিতে আত্মহারা হয়ে উঠল, লাফাতে লাফাতে বলে উঠল, আর মানে সামনে শিউলি ফুল আছে। ইয়ে! আদ্র দেখছে তার পুতুলের বাচ্চামো। একটু এগিয়ে গিয়েছে সোহা, হাঁটছে, সব দেখছে। দু হাত প্রসারিত করে গভীর শ্বাস ফেলেছে, আবার একটু পর পর লাফাচ্ছেও হেসে হেসে। আজও আপন মনে তার সম্মোহিনীর সম্মোহন রূপ দেখতে ব্যস্ত। একটু পরেই শিউলি ফুলের গাছ পড়ল, পায়ের নিচে কিছু তাজা শিউলি পেল। গাছের দিকে তাকালো, একটা দুটো গাছ ছাড়া তেমন ফুল পড়ছে না। তখনই আজও সোহার হাত ধরে পাশের একটা গেট দিয়ে ঢুকতে ঢুকতে বল, চলো পুতুল। সোহা ঢুকলো বিস্তীর্ণ বাগান, ফুল বাগান। সারা বাগান জুড়ে চারিপাশে নানা রকম ফুল গাছ, কলি ফুটেছে অনেক। হয়তো ভোরের আলো পড়লেই তারা ফুল হয়ে ফুটবে। আদ্র সোহাকে নিয়ে একটা বড় শিউলি ফুল গাছের নিচে বসলো। সোহা খুশিতে চারদিকে দেখতে লাগলো। এত সুন্দর আমি আগে কখনো দেখিনি। এখন থেকে এই জায়গাটা তোমারই পুতুল রানী। সত্যি? আমি চাইলে এখানে আসতে পারবো? সত্যি। শিউলি গাছটা নিচে শটান হয়ে শুয়ে আছে দুজনে, দৃষ্টি নিবদ্ধ উপরের খোলা আকাশে। হালকা ভোরের আলো ফুটেছে, সাথে জোরে পড়েছে অসংখ্য শিউলি ফল। সারা শরীর ভরে যাচ্ছে থোকায় থোকা শিউলিতে। তুমি কি একান্ত আমার হবে সম্মোহিনী? সোহা মাথাটা ঘোরালো আদ্রের দিকে, অপলক চেয়ে রইল। আদ্র ফেল, বলো, বিয়ে করবে আমায় সম্মোহিনী? সোহা নিজের হাত দিয়ে ফুলের উপর থাকা আদ্রের হাতটা আঁকড়ে ধরল, মাথাটা বাঁকিয়ে আদ্রের কাঁধে রাখল। বলো না, হবে কি একান্ত ব্যক্তিগত তুমি? হতে চাই আপনার। আমি শুধু এই উষ্ণ আদ্রের সম্মোহিনী হতে চাই। আদ্র আর তার সম্মোহিনীর ভালোবাসার মিল হলো, প্রাপ্তি পেল তাদের ভালোবাসা। তাদের বিয়েতে আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল পুতুলদারির পক্ষ থেকে। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর গল্পটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই গল্পটি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। আর পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পুতুল ডায়েরির সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, আবারও নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি, দারুণ এক্সাইটেড গল্প, হিমু ভাইয়া এবং সোনালিকা আপুর ভয়েসে। সো আমার ভিউয়ার্সরা রেডি তো? সবাই রেডি থাকবেন, আর ততক্ষণ পুতুল ডায়েরির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।